দর্শক, একটি মেয়ে, বয়স এতটাই কম যে সংখ্যাটা বললে আপনার রক্ত জমে যাবে। সে মেয়েটি গর্ভবতী। আর যে প্রতিষ্ঠানে তাকে পাঠানো হয়েছিল দিনই শিক্ষা নেওয়ার জন্য, অভিযোগ উঠেছে ঠিক সেখানে ঘটেছে এই ভয়াবহ ঘটনা। কিন্তু অভিযুক্ত ব্যক্তি বলছেন সম্পূর্ণ উল্টো কথা। 3 দিনের কঠোর জিজ্ঞাসাবাদেও তিনি একবারের জন্য মুখ খুলেননি, একটি বারও স্বীকার করেননি। তাহলে কে সত্য বলছে, মেয়েটি নাকি সেই শিক্ষক? আর যে একটিমাত্র জিনিস এই রহস্যের জট খুলতে পারে, সেই ডিএনএ রিপোর্ট কেন এই মুহূর্তে পাওয়া সম্ভব হচ্ছে না? এই পুরো ঘটনার পেছনে এমন কিছু অস্বস্তিকর প্রশ্ন লুকিয়ে আছে যেগুলো জানলে আপনি নিজেই বিচারকের আসনে বসতে চাইবেন। নেত্রকোনা জেলার মদন উপজেলার কয়েক বছর আগে গড়ে উঠেছিল একটি মহিলা কওমি মাদ্রাসা। নাম শুনলেই মনে হবে পবিত্র একটি জায়গা, হযরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসা। এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন আমানুল্লাহ সাগর নামে একজন মানুষ। পেশায় মাদ্রাসা শিক্ষক, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক। এলাকায় তার একটি পরিচিতি ছিল। কেউ তাকে ধার্মিক মানুষ বলতেন, কেউ বলতেন সমাজসেবক। কিন্তু সেই বিশ্বাসের দেয়ালে যে ফাটল ধরতে যাচ্ছে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। ঘটনার সূত্রপাত হলো একদম নীরবে। মেয়েটি অন্তঃসত্ত্বা, একজন মাদ্রাসা ছাত্রী, যার বয়স নিয়ে ভাবলে গা শিউরে ওঠে। সে গর্ভধারণ করেছে। গত 23 এপ্রিল মেয়েটির মা থানায় গেলেন, মামলা দায়ের করলেন। আসামি করা হলো দুজনকে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক আমানুল্লাহ সাগর এবং তার ভাই মামুন মিয়া। অভিযোগের ভাষ্য অনুযায়ী সাগর নিজের গড়া প্রতিষ্ঠানের ভেতরেই এই জঘন্য কাজ করেছেন, আর তার ভাই সেই অপরাধ ঢাকার চেষ্টা করছেন। মামলা হওয়ার পরপরই আমানুল্লাহ সাগর প্রথমে মাদ্রাসা বন্ধ করে দিলেন, তারপর উধাও, একদম হাওয়ায় মিলিয়ে গেলেন। এলাকা ছেড়ে, জেলা ছেড়ে কোথায় গেলেন কেউ জানেন না। এখন স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে, একজন মানুষ যদি সত্যিই নির্দোষ হন তাহলে তিনি পালাবেন কেন? এ প্রশ্নের উত্তর খুব সহজ মনে হলেও বাস্তবতা কিন্তু এত সরল নয়। তবে পালিয়ে থাকা বেশি দিন হলো না। 6 মে ভোর 4:15 ময়মনসিংহের গৌরীপুর এলাকা। পুরো শহর তখন গভীর ঘুমে। সেই অন্ধকারের মধ্যে র্যাবের একটি দল তাকে খুঁজে বের করলো এবং গ্রেফতার করলো। পরদিন 7 মে তাকে আদালতে হাজির করা হলো। তদন্ত কর্মকর্তা 3 দিনের রিমান্ড চাইলেন, আদালত মঞ্জুর করলো। আর এখান থেকে ঘটনা সত্যিকারের চমকপ্রদ হয়ে উঠল। রিমান্ড। বাংলাদেশের বিচার ব্যবস্থায় এই শব্দটি আইনি, বাস্তবে ততটাই ভয়ঙ্কর। রিমান্ডে কি হয় সেটা আমরা সবাই কম বেশি জানি। কঠোর জিজ্ঞাসাবাদ, ঘুম না হওয়া, মানসিক চাপ। অনেক সময় নিরপরাধ মানুষও এই চাপের মুখে ভেঙে পড়েন। এমন অসংখ্য ঘটনা এই দেশে ঘটেছে যেখানে একজন মানুষ রিমান্ডে গিয়ে এমন অপরাধ স্বীকার করেছেন যা তিনি কোনোদিন করেননি, শুধুমাত্র অসহনীয় চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। কোনটা সত্য এই মুহূর্তে সেটা বলার ক্ষমতা কারণেই, কারণ এই একটি জিনিস ছাড়া ডিএনএ। আর ঠিক এখানেই এসে পুরো ঘটনাটা একটি নতুন ধাঁধায় পরিণত হয়েছে। রোববার বেলা 2:15টার দিকে নেত্রকোনার মদন আমলি আদালতে একটি গুরুত্বপূর্ণ আদেশ এলো। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ইসলাম নির্দেশ দিলেন, শিক্ষক আমানুল্লাহ সাগরের ডিএনএ নমুনা সংগ্রহ করতে হবে এবং সিআইডির মাধ্যমে সেটি সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেওয়া হলো। এই আদেশ শুনে অনেকেই স্বস্তি পেলেন, কারণ ডিএনএ হলো এমন একটি প্রমাণ যা মিথ্যা বলে না। রাজনীতি মিথ্যা বলতে পারে, ক্ষমতা মিথ্যা বলতে পারে, টাকা মিথ্যা বলতে পারে, কিন্তু ডিএনএ সেটা নিরেট বিজ্ঞান। সেখানে কোনো ম্যানিপুলেশনের জায়গা নেই। কিন্তু সমস্যাটা ঠিক এখানেই। শিক্ষকের ডিএনএ নমুনা সংগ্রহ করা সম্ভব হয়েছে, কিন্তু সেই নমুনা মেলানো হবে কার সঙ্গে? স্বাভাবিকভাবে মেলাতে হবে গর্ভের সন্তানের ডিএনএর সঙ্গে, কিন্তু সেই সন্তান এখনো জন্ম নেয়নি। আর গর্ভে থাকা অবস্থায় সন্তানের ডিএনএ পরীক্ষা করা যে কতটা জটিল এবং ঝুঁকিপূর্ণ সেটা অনেকেই জানেন না। চিকিৎসা বিজ্ঞানের একটি পদ্ধতি আছে যার নাম অ্যামনিওসেন্টেসিস। এই পদ্ধতিতে মায়ের জরায়ু থেকে অ্যামনিওটিক তরল সংগ্রহ করে ভ্রূণের ডিএনএ পরীক্ষা করা হয়। কিন্তু এই পদ্ধতি মোটেও ঝুঁকিমুক্ত নয়। গর্ভপাতের আশঙ্কা আছে, সংক্রমণের ঝুঁকি আছে, এমনকি অনাগত শিশুর শারীরিক ক্ষতিরও সম্ভাবনা থাকে। তাই কোনো দায়িত্বশীল চিকিৎসক জরুরি চিকিৎসা প্রয়োজন ছাড়া এই পরীক্ষায় রাজি হন না। আদালতও সেই বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছেন, সন্তান জন্মের পরেই ডিএনএ মিলিয়ে দেখা হবে। কিন্তু ততদিন পর্যন্ত আমানুল্লাহ সাগর থাকবেন কারাগারে। তিনি সত্যি নির্দোষ হন তাহলে কি দাঁড়াচ্ছে? একজন নিরপরাধ মানুষ মাসের পর মাস কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে পৌঁছবেন শুধু এই কারণে যে একটি শিশু এখনও পৃথিবীতে আসেনি এবং তার ডিএনএ পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। সামাজিক মাধ্যমে অনেকেই এই প্রশ্ন তুলবেন, যখন ডিএনএ মেলানো
এ অসম্ভব সম্ভব নয়। তখন মানবিক বিবেচনায় জামিন দেওয়াটাই কি ন্যায়সঙ্গত ছিল না? মুদ্রার অপর পিঠটাও আছে। আগে একবার মামলা হওয়ার পর সাগর পালিয়ে গিয়েছিল। সেই অভিজ্ঞতার পর তাকে জামিনে ছেড়ে দিলে যদি আবার আত্মগোপন করেন আর পরে ডিএনএ রিপোর্টে দোষী প্রমাণিত হলে তখন তাকে খুঁজে বের করা আবার ধরে আনা এসব কি সম্ভব হবে? আদালত এই ঝুঁকি নিতে রাজি হননি, তাই সাগরকে কারাগারে রাখা হয়েছে। এটা সতর্কতা নাকি ন্যায় বিচারের অভাব, সেই বিতর্ক চলমান। কিন্তু দর্শক, এই ঘটনায় এমন কিছু বিষয় আছে যেগুলো এখনও উত্তরহীন এবং সেগুলোই এই পুরো মামলাটিকে আরও বেশি সন্দেহজনক করে তুলেছে। প্রথম রহস্য, চিকিৎসক সায়মা, যে চিকিৎসক প্রথম ছাত্রের গর্ভাবস্থা শনাক্ত করেছিলেন এবং প্রাথমিকভাবে শিক্ষককে দায়ী করেছিলেন, সেই চিকিৎসক এখন নিখোঁজ। তার চেম্বার বন্ধ, তিনি কোথায় আছেন কেউ জানে না। একজন চিকিৎসক যিনি একটি গুরুত্বপূর্ণ মামলার মূল সাক্ষী, তিনি কেন হঠাৎ উধাও হয়ে গেলেন? তিনি কি কারো কাছ থেকে হুমকি পেয়েছেন নাকি তার নিজেই কিছু লুকানোর আছে? এই প্রশ্নের উত্তর পাওয়া অত্যন্ত জরুরি, কারণ একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর অনুপস্থিতিতে পুরো তদন্তকে দুর্বল করে দিতে পারে। দ্বিতীয় রহস্য, ভুক্তভোগী ছাত্রীর নানান আচরণ। সাংবাদিকরা যখন তার কাছে গেছেন তিনি অত্যন্ত অসংলগ্ন কথাবার্তা বলছেন, প্রশ্ন শুনলেই রেগে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, কোনো সুনির্দিষ্ট উত্তর দিচ্ছেন না। তৃতীয় রহস্য, শিক্ষকের ভাই মামুন মিয়া, তাকেও আসামি করা হয়েছে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে। কিন্তু তিনি আসলে কি ভূমিকা পালন করেছেন? তিনি কি সত্যি ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করেছেন নাকি তিনিও এই পুরো ষড়যন্ত্রের শিকার? যদি এটা ষড়যন্ত্র হয়ে থাকে, আর সবচেয়ে বড় যে প্রশ্নটি এখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা হলো, যে সন্তান এখনো জন্ম নেয়নি তার ডিএনএ সত্যিই শিক্ষকের সঙ্গে মিলবে নাকি ডিএনএ রিপোর্ট এমন কাউকে সামনে নিয়ে আসবে যার নাম এই মুহূর্তে কারো মুখে নেই, নাকি সম্পূর্ণ ভিন্ন কেউ বেরিয়ে আসবে এই গল্পের অন্ধকার থেকে? এই ঘটনা শুধু একজন শিক্ষক বা একটি পরিবারের গল্প নয়, এই ঘটনা একটি পুরো ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। যদি শিক্ষক দোষী প্রমাণিত হন তাহলে দেশের হাজার হাজার কওমি মাদ্রাসার নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠবে সেটা বহু বছর ধরে প্রতিধ্বনিত হবে। অভিভাবকরা ভাববেন, আমি কি আমার সন্তানকে নিরাপদে পাঠাতে পারছি? যে প্রতিষ্ঠানে আমি আমার মেয়েকে দিন শেখাতে পাঠাচ্ছি সেখানে কি সে সুরক্ষিত? আবার যদি শিক্ষক নির্দোষ প্রমাণিত হন তাহলে অন্য একটি ভয়ঙ্কর বাস্তবতা সামনে আসবে। সেটা হলো একটি মিথ্যা অভিযোগ কিভাবে একজন মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। তার সামাজিক সম্মান, তার পেশা, তার পরিবার সবকিছুতে ইতিমধ্যেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সেই ক্ষতিকে আর কোনোদিনও পূরণ করা যাবে? তবে একটি আশার আলো অবশ্যই আছে। আদালত বিজ্ঞানভিত্তিক প্রমাণকে প্রাধান্য দিচ্ছেন, ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন, সিআইডির মাধ্যমে নমুনা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর মানে হলো এই মামলা অন্তত একটি সুযোগ আছে, সত্য বেরিয়ে আসার সুযোগ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে নিশ্চিত করতে হবে পুরো প্রক্রিয়াটি যেন স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয় এবং কোনো বাইরের চাপ যেন তদন্তকে প্রভাবিত করতে না পারে। দর্শক, এই মুহূর্তে পুরো দেশ অপেক্ষায় আছে। অপেক্ষা সেদিনের যেদিন সেই সন্তান পৃথিবীতে আসবে এবং ডিএনএ রিপোর্ট প্রকাশিত হবে। সেই একটি রিপোর্ট হয় একজন অপরাধের মুখোশ খুলে দেবে, নয়তো একজন নির্দোষ মানুষের বুকে জমে থাকা দীর্ঘশ্বাসের অবসান ঘটাবে। কিন্তু সেই রিপোর্ট আসতে এখনো সময় আছে, আর সেই সময়ের মধ্যে কত কিছু ঘটতে পারে। সাক্ষী নিখোঁজ হতে পারে, প্রমাণ নষ্ট হতে পারে, তদন্ত ভিন্ন খাতে বইয়ে যেতে পারে। সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই আপনাদের কাছে আজ একটাই প্রশ্ন রেখে যাচ্ছি, এই ঘটনায় কে সত্য বলছে, মেয়েটি নাকি শিক্ষক, নাকি পুরো গল্পের পেছনে এমন কেউ আছে যার নাম এখনো কারো মুখে ওঠেনি?